আমি ভালোই আছি। এই সময় কেমন কাটছে আপনার দিন? ভালো বলেই ভালো। এই কারণে ভালো বলেই ভালো যে ৫ রকম ট্রাবল আছে। হার্টের ট্রাবল আছে, ইঞ্জিনের ট্রাবল আছে, ও কানের শোনার সমস্যা আছে। এসব তো বলে লাভ নেই। এই জন্য ভালো বলাই ভালো। অনেক অনেক পজিটিভ চিন্তা ভাবনা করে, আপনার থেকে অনেক পজিটিভ ভাইব পাই আমরা। আচ্ছা, আপনার জন্ম 1939 সালে বিহারের সাহেবগঞ্জে মামার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ তারপরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে আপনি স্নাতকোত্তর করেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে দুর্গাপুর ইস্পাত কারখানায় ফাইন্যান্স বিভাগে চাকরি। এই যে ওখান থেকে একেবারে বিহার থেকে দুর্গাপুরে আসা, এই যে উত্তরণটা। না 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 না, বিহার থেকে আমি দুর্গাপুরে এলাম না। আমি বিহারে জন্মেছিলাম, এটা ঘটনা, কিন্তু আমার সমস্ত পড়াশোনাটাই বর্ধমানে। বর্ধমানেই আমাদের পৈতৃক বাড়ি। তো বর্ধমানেই আমার সমস্ত পড়াশোনা। আমি প্রথমে সিএমএসি স্কুলে পড়েছিলাম, তারপরে টাউন স্কুলে পড়েছিলাম। সেটা খুব ইন্টারেস্টিং ঘটনা যে দাদু কোর্টে বড় কাজ করতেন, তো কোর্টের পাশে টাউন স্কুল। রোজ তখন রিক্সার প্রচলন হয়নি, তো তখন ঘোড়ার গাড়ি করে যেতে হতো। তো সেই জন্যে দাদুর সঙ্গে আমাকে 9:30টায় বেরোতে হতো, যদিও 10টায় 10:30টায় স্কুল, কিন্তু আমি আগে যেতাম। আর স্নাতক হয়েছি আমি তারপরে আমি গ্র্যাজুয়েট হওয়ার পরেতে বর্ধমানে একটা স্কুলে মাস্টারি করি, বাণিজ্যিক স্কুলে কিছুদিন। আমার বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বড় কাজ করতেন একটা। তিনি বললেন ওখানে মাস্টারদের মাইনে নেই। আমি এটা 1961 সালের কথা বলছি। তো মাইনে নেই, তো তুমি এখানে একটা ইন্টারভিউ দাও, একটা বড় বেরোচ্ছে ফাইন্যান্সে। আমি অনেক তর্ক করেছিলাম যে ফাইন্যান্স আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট হচ্ছে পড়াশোনা। তিনি বললেন, আরে বাবা, চাকরি যদি করতেই হয় তাহলে তুমি স্কুলে করছো কেন, তুমি তাহলে আরও পড়ো। শেষকালে জবরদস্তির কাছে আমাকে নথি স্বীকার করতে হলো। আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ফাইন্যান্স ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিয়ে জয়েন করলাম। তো জয়েন করার পরেতে মাথায় পোকাটা ছিলই। আমি প্রাইভেটে বর্ধমান ইউনিভার্সিটিতে আমি এমএ পরীক্ষা দিলাম, এবং আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পরীক্ষা বলতে পারবে এটা, যে আমি প্রাইভেটে পড়ে সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছিলাম। ফার্স্ট ক্লাস সে বছর কেউ পাইনি। কখন তারপরে আপনার তো এই জন্য 10-এর 3 অশোক অ্যাভিনিউয়ে আমি 62 সাল থেকেই প্রায় আছি, এবং এখানে এই পাশেই আমার 10-এর সাথে তখন স্বগত সাহিত্য পরিষদ ছিল। অল্প দিনের মধ্যেই স্বগত সাহিত্য পরিষদের লোকেদের সঙ্গে আমার পরিচয় হলো। আপনি প্রথমে কালচারাল সেক্রেটারি ছিলেন, তারপরে ওয়ার্কিং প্রেসিডেন্ট, তারপরে সম্পাদক। স্বগত নিয়ে কিছু বলুন। স্বগত নিয়ে সেই সময় স্বগত তো বেশ সারা জাগিয়েছিল। স্বগত সাহিত্য পরিষদ একটা মাইলস্টোন, দুর্গাপুরে মাইলস্টোন। এই কারণে বলছি যে তখনকার দিনে মানে ট্রেড ইউনিয়ন বা পার্টি সংগঠনের আগে স্বগত সাহিত্য পরিষদের জন্ম হয়েছে, এবং স্বগত সাহিত্য পরিষদ একটা ক্যাটালিটিক এজেন্ট হিসেবে কাজ করেছে। এবং সেখানে যত ট্রেড ইউনিয়নের মিটিং হয়েছে বা পার্টি মিটিং হয়েছে, স্বগত সাহিত্য পরিষদের একই সঙ্গে অনেক রকম কারবার ছিল। সেই কারবারের মধ্যে সঙ্গীতের গ্রুপ ছিল, আমরা বিভিন্ন জায়গায় গান গাইতে গেছি গ্রুপ নিয়ে। অভিজিৎ সেনগুপ্ত গানে লিড দিত, পরিচালনা করতো, দেবব্রত বিশ্বাসের ছাত্র হচ্ছে সে। তারপরে আমাদের নাটকের একটি শাখা ছিল, তারপরে পত্রিকা বেরোতো। আপনি নিজেও তো অনেক নাটক রচনা করেছিলেন, আমি নিজে কিছু কিছু নাটক লিখেছি। আমি এদিকে যেমন
এই শিল্পায়ন এবং একই সময়ে একবার মজা হয়েছিল যে আমার একটা নাটক পশু ক্লেশ নিবারণী সমিতি, এই নাটকটা শিল্পায়নও করেছে, আবার ওই সব্যসাচী গ্রুপ মঞ্চনাট্যায়ন তারাও করেছে। একই সঙ্গে একই নাটক দুটো টিম তারা করছে, এরকম হয়েছে। তো নাটক লিখেছি, নাটক আমি রামকৃষ্ণ মিশন আমাকে বলেছিল 93 সালে স্বামীজির চিকাগো সেন্টিনারিতে রামহরিপুরে, এই নিয়ার বাই রামহরিপুর বজরা থেকে যেতে হয়, তো ওখানে মিশনের খুব বড় একটা শাখা আছে রামকৃষ্ণ মিশনের, তারা আমাকে বলেছিলেন যে নাটক লিখে দেওয়ার জন্যে। তো তাদের স্কুলের ছেলেদের জন্যে আমি বিবেকানন্দের উপর নাম যার দিলে এটা একটা নাটক লিখেছিলাম। আর বড়দের জন্যে শিল্পায়নও তো অনেক নাটক লিখেছেন। আলোর বৃত্তে বলে একটা নাটক লিখেছিলেন। নাটক আমি অনেক লিখেছি, নাটক তারপরে আরো অনেক আচ্ছা, আপনি লিখেছি। ভালো সঞ্চালনা করতেন, আবৃত্তিও করতেন শুনেছি, আবৃত্তিও ভালো করতেন এক সময়। আবৃত্তি আমার প্যাশন, আবৃত্তি আমি বরাবরই করতাম। আমার এই ঘর সর্বদা 10-এর 3 অশতাধিক ছেলে মেয়েদের ভর্তি থাকতো, আবৃত্তি শিখতে আসতো তারা আমার কাছে। এটা আমার প্যাশন ছিল এবং বহু জায়গায় আমি বিচারক হয়ে গেছি, এই চিত্তরঞ্জন পর্যন্ত এদিকে, আর এদিকে বাঁকুড়া পর্যন্ত, এই রাজ্য জুড়েই গেছি বিভিন্ন জায়গায় বিচারক হয়ে, এবং আবৃত্তিও করেছি। আমার খুব প্রিয় কবিতা ছিল তখন রবীন্দ্রনাথের কবিতা ব্যতি রেখে আমরা আমাদের সমগ্র সাহিত্য পরিষদের যে থিম সং ছিল, এসো মুক্ত করো, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার, এই গানটির সঙ্গে সাযুজ্য রেখে মধুবংশীর বলি জ্যোতিরিন্দ্র মৈত্র, এটা একটা বিরাট কবিতা। এই কবিতাটা আমি বহুবার পড়েছি, এটা আমার খুব প্রিয় কবিতা ছিল। দু চার লাইন বলতে শোনা যাবে? তোমারই প্রেরণা পেয়েছি, বারে বারে আনন্দে গেয়েছি, নিরঙ্কুশ জীবনের করোনা দেখতেছে অম্বর। 25 নম্বর মধুবংশী বলি, তোমাকেই ডেকে আমি বলি। খুব ভালো লাগলো। আচ্ছা, আপনার যে প্রথম স্মরণীয় প্রবন্ধ সংকলন যেটা খুব আলোচিত হয়েছে, যে রাজা রাজদ্রোহী ও রবীন্দ্রনাথ, সেটা সেই সময় দেখি বেশ সাড়া জাগিয়েছিল, সেই প্রবন্ধ সংকলনটা নিয়ে কিছু বলুন। প্রবন্ধ সংকলনটা এরা প্রচ্ছদ করে দিয়েছিলেন তখন দুর্গাপুরের বিখ্যাত মানে ছবি আঁকিয়ে স্কুল টিচারও ছিলেন বাদল ভট্টাচার্য, এবং সেটা এই বইটা আমার জীবনের এই প্রথম বইটা তিনি আমায় কলেজ স্ট্রিটে একটা প্রকাশন সংস্থার সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন যে ওরাই বই ছাপাবে। ওরা বই ছাপিয়েছে ওদেরই পয়সায় এবং বিক্রি করে আমাকে সময় সময় কিছু কিছু টাকা দিয়েছে। আমি সেই প্রথম এবং শেষ বই বাবদ কিছু পয়সা রোজগার করতে পেরেছি, আর তারপরে আর জীবনে পারিনি, অনেক বই লেখা সত্ত্বেও। না, আরো তো বই আছে আপনার। বই আছে, আচ্ছা, আরেকটা যেটা জানতে চাই যে আপনি তো একসময় শ্রমজীবী মানুষের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তো সেসব দিকের কিছু কথা বলুন। আর আপনার কি মনে হয় যে বর্তমান সময়ে যে শ্রমিক আন্দোলন কিছুটা ম্লান হয়ে গেছে এই সময়? দেখো, এগুলোর আপস এন্ড ডাউনস আছে। এর যে কোনো আন্দোলন তার নিচের থেকে উপরে পিকে যায়, আবার নিচে নেমে আসে, কিন্তু সম্ভাবনা খুব উজ্জ্বল। কতগুলো মতাদর্শগত ক্ষেত্রে বা ট্যাকটিক্যাল লাইন গ্রহণের ক্ষেত্রে কতগুলো ভুল বলবো না, কিন্তু কতগুলো এমন ঘটনা ঘটে গেছে যে আজকে বামপন্থী আন্দোলন খুব ম্লান চেহারায় এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি তোমায় বলতে পারি যে আজকে সমগ্র
পৃথিবী জুড়ে যে অবস্থার মধ্যে দিয়ে শ্রমজীবী মানুষ বা সাধারণ মানুষ যাচ্ছে, তাতে এরকম অবস্থা চলতে পারে না। রাত্রির গভীর বিন্দু থেকে ওই যে সুকান্ত বলেছিলেন ছিঁড়ে আনো ফুটন্ত সকাল, এই আগামী দিনের যৌবনী শক্তি এবং এই যুব শক্তি এই বর্তমানে সারা পৃথিবী জুড়ে এই যে প্রোগ্রামই চলছে, আজকে যে যে শাসন ব্যবস্থা গণতন্ত্রের নামে চলছে, সেগুলো পাল্টে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, আরেকটি কথা, আমি একটা ইন্টারভিউ দিচ্ছি, আপনাকে একটু পরে বলছি। আপনার বাড়িতে সেই সময় অনেক বিশিষ্ট মানুষের আওয়াজ যাতায়াত ছিল সেই সময়, এবং আপনার মা রাধারানী বসু এবং সহধর্মিনী বাণী বসুর কথা যারা প্রায়শই অনেকেই বলেন, তো আপনি তাদের দ্বারা কতটা প্রভাবিত? আমি তাদের দ্বারা প্রভাবিত থেকে বেশি আমার দাদামশাই, আশরাফুলদার কাছে শুনেছি ভীষণ। আমি 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 আমার মায়ের দ্বারা ভীষণভাবে প্রভাবিত। স্ত্রী আমাকে লেখার জন্যে আমাকে যথেষ্ট গালাগাল করতো। আমি খুব ফুলের লোক, আমি লিখতে টিখতে চাই না, আমাকে জবরদস্তি করতে হতো। কিন্তু প্রকৃতপক্ষে আমার লেখার প্রেরণাটা এরা নয়, আমার প্রেরণাটা খুব ছেলেবেলা থেকে আমার দাদামশাই, আমি তার সঙ্গেই থাকতাম। আমাদের বর্ধমানের খুব বড় ঘর, এই আর পুরোনো দিনের একটি বৈঠকখানা, বিশাল ঘর, সেখানে আমার দাদামশাইয়ের সঙ্গে আমি থাকতাম। তিনি আমাকে পড়াশোনা করাতেন এবং ছেলেবেলা থেকে তিনি মানে দেব সাহিত্য কুটির থেকে আরম্ভ করে, সন্দেশ থেকে আরম্ভ করে এই এত এত বিভিন্ন ধরনের বই পড়িয়েছেন। রবিন হুড ইংরেজি অনুবাদ বই, ইংলিশে সরাসরি বই পড়া, এগুলো আমার দাদামশাইয়ের কাছে পেয়েছি। তিনি কবিতা লিখতেন এবং তিনি প্রকৃতপক্ষে ভালো আবৃত্তিকারও ছিলেন। আবৃত্তিও আমি তার কাছ থেকেই শিখেছি বলা যায়। সেই সময় অনেকেই আসতো এবং আপনি অনেকটা এডিটিং করে দিতেন, অনেকে লেখালেখি এরকম শুনেছি। হ্যাঁ, প্রশ্নটা মানে আমি যেটা বলছি যে মানে আপনি অনেকটা এই স্বগত মানে পত্রিকা তো করতেনই, সাথে সাথে অনেকে সেই সময় তরুণদের আপনার বাড়িতে যাতায়াত ছিল, যেমন আশরাফুল্লাহ খুব যখনই ফোন করে আপনার কথা বলে যে তাদের উৎসাহ দেওয়া, তাদের লেখা নিয়ে চর্চা করা। এই লেখাটাই আমি নিজেকে এখনো আমি আমার ছেলেবেলা থেকে আমার মধ্যে এমন একটা ধারণা জন্মেছিল যে আমি একদম সাংস্কৃতিক কর্মী। সাংস্কৃতিক কর্মীর মধ্যে শিল্প সাহিত্যটা খুব ভাইটাল ছিল আমার কাছে। আমি যখন সর্বত্র সম্পাদক হয়েছি তখন বহু এই যে মৃণাল বণিকের প্রথম গল্প কিন্তু আমরা ছাপিয়েছিলাম স্বগত সাহিত্য পরিষদ থেকে। মৃণাল তখন থাকতো দয়ানন্দ রোডে, এই স্বগততে গুটি গুটির পায়ে আসতো। এই নন্দ চৌধুরী রুটকেল্লা থেকে এলো, নন্দ চৌধুরীর গল্প আমরা ছাপিয়েছি, আলিয়া আকবরের ছাপিয়েছি, বিমানের লেখা আমরা ছাপিয়েছি, আমরা সুধাংশু সেনের লেখা ছাপিয়েছি, আমরা কেশব চট্টোপাধ্যায়ের প্রচুর কবিতা ছাপিয়েছি। তার মানে দুর্গাপুরের সাহিত্য সংস্কৃতি ইতিহাসে কিন্তু স্বগত সাহিত্য পত্রিকার ভূমিকা অপরিসীম। অবশ্যই স্বগত সাহিত্য পরিষদের অপরিসীম শুধু দুর্গাপুরের নয়। এই যে সৈয়দ মুস্তফা সিরাজ, তার জীবনের প্রথম উপন্যাস তৃণভূমিতে মৃতদেহ, সেটা স্বগত সাহিত্য পরিষদের একটা শারদীয় সংখ্যায় বের হয়ে। প্রখ্যাত নাট্যকার উৎপল দত্তের কাকদ্বীপের এক মা, এইসব নাটক আমাদের এখানে স্বগত সাহিত্য পরিষদে বেরিয়েছিল স্বগত পত্রিকায়। উৎপল দত্তের প্রচুর আর্টিকেল এখানে আছে। অশোক মিত্র, তোমার মনে আছে বোধ হয় যে প্রথম যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় যিনি অর্থমন্ত্রী ছিলেন, অশোক মিত্র। সেই অশোক মিত্রের মূল্যবান সমস্ত প্রবন্ধ আমরা এখানে ছাপিয়েছি জগতে। স্বগত প্র্যাকটিক্যালি 1917 সালে গোপালপুরে আমরা একটা নাটক। আমি বলছি যে এই ধারাটা কি পরবর্তীকালে বন্ধ করানো পত্রিকাটা হয়ে? না, বন্ধ হলো, বন্ধ এগুলো খালি বন্ধ হয়।
কত বছর চলেছে মোটামুটি? সবর তো অনেক বছর চলেছে, সবর তো হ্যাঁ স্বচ্ছন্দে তুমি বছর 30 বলতে পারো। একটা পত্রিকা 30 বছর চলা হলো কি আমাদের কতগুলো দুর্যোগ হলো। এই দুর্যোগটা হচ্ছে 1917 সালে আমরা পুরো টিম নিয়ে গোপালপুরে একটা নাটক করতে গেছিলাম। ফেরার পথে আমাদের বাসের সঙ্গে এরকম একটা কলিশন, মানে পাথর বোঝাই ট্রাকে হলো, যার ফলে আমাদের দুজন মারা গেল, অলোক এবং অমর, যাদের নামে এই খোলাবাজারে দেখবে অলোক অমর স্মৃতি ভবন। এটা বামপন্থীদের একটা ইয়ে আর কি, অফিস। তো মারা গেল, এবং মারা যাওয়ার পরেতে আরও অনেকে আমাদের লেখক, যেমন মধুদা আমাদের বরাবর প্রকাশক ছিলেন। কলকাতা থেকে ঘাড়ে করে পত্রিকা ছাপিয়ে আনার দায়িত্ব বহন করেছেন। পরে শেষের দিকটায় সম্পাদকও হয়েছিলেন একবার কয়েক বছরের জন্য। এরকম আছে মধুবাবুর যে এত বই দুর্গাপুর দিয়ে সত্যি ওনার মানে কাজ দেখার মতন, প্রচুর কাজ করে গেছে। কিন্তু আমার যেটা খারাপ লাগে, আমি এটা কবি সুশীল নাগের কাছেও শুনেছি যে মধু চট্টোপাধ্যায় প্রচুর বই সংগ্রহ ছিল, ওনার লাইব্রেরির মতন ছিল। তো সেই বইগুলো কি কোনোভাবে ইয়ে করা গেল না, সংরক্ষণ করা গেল না, নাকি তাদের বাড়ির লোকের অনিচ্ছার একটা? দেখো, এতে তো ওদের বাড়ির লোকের সঙ্গে আমার ভালোবাসা আছে, আমার পক্ষে বলা খুব শক্ত। আমি গিয়ে মধুদাকে অ্যাপ্রোচ করেছিলাম, আমি অফ অ্যান্ড অন যেতাম। মানে প্রথমে মধুদা তো থাকতো আমার বাড়ির পাশে, এখানে এই 10-7 অশোকানি, 10-7 অশোকানি নিয়ে থাকতো। এবং তারপরে মধুদা ওখানে চলে যায়, ব্যানাচিতে চলে যায়। ব্যানাচিতে ওর ভাই চিত্তরঞ্জনের সঙ্গে থাকতো। ওর স্ত্রী আবার, মধুদার ভাইয়ের স্ত্রী হচ্ছে আমাদের ভক্তি ঠাকুর, প্রখ্যাত ছোট গল্প লেখক এবং সহতর একজন প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। তিনি তার বোনের সঙ্গে বিয়ে হয়েছিল। ওরা প্র্যাকটিক্যালি বইগুলো দিতে রাজি হয়নি, পরে বইগুলো বিক্রি করেছে, নাকি কোনো লাইব্রেরিকে দান করে দিয়েছে। বিশেষ করে আমাদের একটা লাইব্রেরি উদ্বোধন হলো, জানেন তো, সেন্ট্রাল লাইব্রেরি কয়েকদিন আগে। সেখানে দুর্গাপুরে কবি সাহিত্যিকদের বই রাখা হলো। তো আমার বারবার সেই কথাগুলোই মনে পড়ছিল যে মধুবাবুর সংগ্রহে প্রচুর ভালো ভালো বই ছিল, খুব ভালো ভালো বই, এত ভালো বই, এত ভালো কালেকশন দুর্গাপুরে খুব কম লোকেরই ছিল। আচ্ছা, কবিতা না গদ্য, কোনটা আপনাকে বেশি প্রভাবিত করে? আপনি দুটোই লিখেছেন? অফকোর্স প্রবন্ধ, আমার সাবজেক্ট প্রবন্ধ। আপনার প্রবন্ধই বেশি? প্রবন্ধই আমি ভালোবাসি। কিন্তু কবিতাও তো আপনি অনেক আলোচনা করেছেন, অনেকের কবিতা আলোচনা করেছি, কবিতা খুব ভালোবাসি। আমার কাছে কবিতার যা কালেকশন আছে এটা অসম্ভব। তুমি যদি চাও তুমি কিছু নিয়ে চলে যাও, এই বলতে পারি তোমাকে। কথা হচ্ছে যে একটা প্রত্যেক লোকের একটা নিজস্ব প্যাশন আছে। এই যেমন নাটক, আমি নাটকের এখানে নাটক সংস্থার চাহিদার জন্য আমি নাটক লিখেছি। আমার নাটক মানে সেই সময় অ্যাটমসফিয়ারটাই ওইরকম ছিল, মানে ছিল যে আপনাকে নাটক লিখে দিতে হবে। আপনি 10 দিন টাইম দিলেও আপনার একটা নাটক লিখে দিন। এরকম যে কত পোস্টার নাটিকা লিখেছি বা এবং এগুলো বিভিন্ন জায়গায়। আপনারা যেসব নাটক শিল্পায়ন এছাড়া আপনার আর যে সেই সময় তো দুর্গাপুরে প্রচুর নাটক মঞ্চস্থ হতো, সেসব নিয়ে কিছু বলুন না। বাইরে সৌম্য মিত্র সব বলা টলা বাহুল্য হয়ে যাবে। মঞ্চনাট্যায়নও আমার নাটক করেছে, আরও অন্যান্য কতগুলো সংস্থা আমার নাটক করেছে বা স্ক্রিপ্ট দিয়ে করেছে। চিরমন্দির সোপানতলে শিল্পায়নকে আমি দিয়েছিলাম একটা স্ক্রিপ্ট, বহু শো হয়েছে সেটা। আচ্ছা, আপনার যে আমি একটু অন্য রকমের প্রশ্ন করছি যে আপনি পরবর্তীকালে যে এই যে একটা আধ্যাত্মিক একটা জগতে চলে গেলেন, যে এটা আপনাকে এই যে আপনার মধ্যে যে পরিবর্তনটা এলো, এটা কি প্রথম থেকেই ছিল? আর আরেকটা জিনিস আমি জানতে চাইছি, এটা অনেকেই আমাকে বলে,
আমিও আমি নিজেও ভীষণ স্পিরিচুয়াল পার্সন, নট রিলিজিয়াস। আমি কিন্তু কোনো পুজো অর্চনা, কিন্তু ভীষণভাবে আধ্যাত্মিক। এবং আধ্যাত্মিক মানে কি, যে আমি খুব ফিল করি এই ব্যাপারগুলো, যে কিন্তু অনেকে আমি, এবং একটা জিনিস দেখুন, একবারে কিন্তু আপনি আমাকে বলুন তো, যে অনেকেই বলে যে যারা কমিউনিস্ট তারা বলে যে এটা, আমাকে কেষ্টদা বলেছে যে না, অনেক সময় আমি ফোন করেছি, জানতে চেয়েছি, কেষ্টদা বলেছে না, তুমি তোমার জায়গায় ঠিক আছো। এটা কি কোনো একটা সংঘাত হয় মানে রাজনীতির সঙ্গে? কিছুই সংঘাত হয় না। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের দেশের বামপন্থী যারা করেন, বামপন্থী আন্দোলন করেন বা বামপন্থী মনোভাবাপন্ন লোক, তারা গুলিয়ে ফেলেন। এবং আচ্ছা, এটা তারা তো খুব ব্যক্তিগত বিষয়। আমার মনে হয় তা শুধু ব্যক্তিগত এই যে বিষয়ের জন্য নয়। আধ্যাত্মিকতাটা, অনেকে বলে যে উনি পুজো আর্চা করে, ও একটু বামপন্থা কিছু। আরে না না, পুজো আর্চার সঙ্গে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই। তুমি কোনো পুজো আর্চা না, পুজো আর্চা করা লোকাচার। এগুলোকে লোকাচার বলে। আধ্যাত্মিকতা অন্য, সামথিং এলস। এটা এই জন্যই বিবেকানন্দ পড়া খুব দরকার ছিল। এবং একটা কথা আমি আপনাকে বলি, একটু ডিস্টার্ব করছি। আমি কিন্তু অনেক আলোচনা শুনি, কিছুটা পড়ি, আমিও রামকৃষ্ণ মিশনের দিকে। আমি কিন্তু দেখেছি যে বেদ, উপনিষদ, এগুলো যা আছে, যে আমাদের যে সবগুলো প্রাচীন গ্রন্থ আছে, কোথাও কিন্তু ঈশ্বরের কথা সরাসরি উল্লেখ নেই। সব জায়গায় বলেছে যে তুমি নিজেকে জানো, হ্যাঁ, তত্ত্বমসি যেটাকে বলছে, যে তুমি সেই, তোমার মধ্যে রামকৃষ্ণ এসে যেটা করলেন, যে তোমার মধ্যেই সে আছে, তুমি বাইরে কোথায় খুঁজছো, এবং তুমি নিজেকে, এবং আগে মানে আমাদের প্রাচীন মুনি ঋষিগণ কিন্তু বারবার ধ্যান ঋষির মধ্যে যে বলেছে নিজেকে উন্মোচন করা, নিজেকে জানার কথাটাই বারবার বলেছে। কিন্তু আমি দেখি যে বারবার এটা নিয়ে আলোচনা হয়, পুজো আর্চা, এটা একটা নিয়ে, এগুলো খুব বাহ্যিক ব্যাপার। পুজো আর্চা নয়, শোনো, আমরা ইন্দ্রিয়গ্রাহ্য জগতে বাস করে আমরা খুব বাইরের জগতে, এই যে আমাদের শ্রবণ, আমাদের স্পর্শ, আমাদের দৃষ্টি, ইন্দ্রিয়গ্রাহ্য ব্যাপারগুলোকে আমরা খুব গুরুত্ব দিই। কিন্তু আমাদের ভেতরে যে আমাদের যে প্রকৃত সত্তাটা লুকিয়ে রয়েছে, এই হিন্দু ধর্মের এই যে কনসেপ্টটা, এরকম কনসেপ্ট আর কোথাও তুমি পাবে না। এত মডার্ন এবং এত যে তুমি ঈশ্বর, তুমি অমনিপোটেন্ট, তুমি অমনিপ্রেজেন্স, কিন্তু তুমি তোমার সত্তাকে ভুলে গেছো। শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে মানুষ হতে হবে। সব মানুষ ঘুরে বেড়াচ্ছে। এই মানুষগুলোকে, অনেক মানুষকে তুমি চতুষ্পদ যেসব প্রাণী রয়েছে তাদের সঙ্গে কোনো ডিফারেন্স খুঁজে পাবে না। মানুষকে মানুষ হতে হবে, মানে চেতনা সম্পন্ন মানুষ হতে হবে, যে আমি আমার জন্যে নই, আর আমি সকলের মধ্যে আছি। আমি তোমার মধ্যেও আছি, আমি এক্স এর মধ্যে, ওয়াই এর মধ্যে, আমি প্রত্যেকের মধ্যেই আমি রয়েছি। এগুলো অদ্বৈত বেদান্তের কথা, এটাই স্বামীজি বলেছেন। আমাদের বামপন্থী আন্দোলনের এটাই আমি সবচেয়ে বড় ত্রুটি বলে মনে করি, যে তারা বিবেকানন্দ পড়েনি। বিবেকানন্দ যদি পড়তো, অন্তত বিবেকানন্দ তো সেই কথা মানুষের কাজের কথাও বলেছে, যে জীবে প্রেম, কাজের মধ্যেও তো ঈশ্বরকে পাওয়া যায় যারা কাজ করছে। বামপন্থী তারাও তো সেই শুধু তাই নয়, বলেছে যে ভুলক্রমে আমরা যাদের মানুষ বলে মনে করি, ভুলক্রমে যাদের আমরা মানুষ বলে মনে করি, তারাই ঈশ্বর। এ তো বলতে জীবে প্রেম নয়, পূজা। ওই যে বলেছেন যে চোখের সামনে দেখছো, চোখ বন্ধ করে যাকে দেখছো, চোখ খুলে কেন তাকে দেখতে পাবে না, তাকে দেখবে না, সেই কথাগুলো। আচ্ছা, আপনার এই আমি তো সবাইকে শুধু বলবো তোমাকে, যে তুমি যদি এটা বলো, সবাইকে বলো অন্তত, ঠিক আছে, যারা উৎপল দত্তের একটা বই আছে গিরিশ মানস বলে, এই গিরিশ মানস বইটা পড়ুক। তাতে গিরিশচন্দ্র একটা প্রতিভাবান নাট্যকার, তো গিরিশচন্দ্রের গুরু ছিলেন শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ। তাদের সম্বন্ধে দুটো চ্যাপ্টার আছে বইটায়, এটা পড়ুক। এটা পড়লে মার্ক্সবাদ ধর্ম সম্পর্কে কি বলছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে।
মার্কস বলছেন না, মার্কস তো যিনি মার্কসকে একটা চিঠিতে লিখছেন যে যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ নিজেকে নিজের সত্তায় মানে উপস্থিত না করতে পারে ততদিন এই ধর্ম মেনে চলতে হবে। আর একটা দাঁড়াবার জায়গা কি, দাঁড়াবার জায়গা রাখতে হবে তো মানুষকে। কি দাঁড়াবার জায়গা? আজকে দাঁড়াবার জায়গা নেই বলেই তো আজকে এরকম ছন্ন ছাড়া অবস্থার মধ্যে তুমি বাস করছো, তাই না? আচ্ছা, আপনার একটু জানতে চাই যে আপনার তো এখন বড়নগর মঠে মনে হয় সময় কাটে, বা উদ্বোধনে আপনি কিছু কাজ করেন, লেখালেখি বা পত্রিকা দেখাশোনা করেন, সেসব নিয়ে কিছু বলুন না। বিচার কথা। আমি আমি তো একদম দুর্গাপুরে তো আসেনি না, আমি দুর্গাপুরে আমি যখনই ফোন করি আমি তখনই বরানগর মঠের সাংস্কৃতিক কর্মী হিসেবে কাজ করি এবং বরানগর মঠে প্রকৃতপক্ষে তিনটে বড় বড় কাজ হয়। একটা হচ্ছে যে বরানগরে আমি যেখানে থাকি, যেটা আদি মঠ আর কি, সেখানে এই রামকৃষ্ণ মঠ বরানগর, তার চারপাশটা হচ্ছে যে জেলে, তেলে ভাজাওয়ালা, ওই চটকলের মজুর, এইসব, হ্যাঁ, এবং বিভিন্ন ভাষাভাষী তাদের জন্যে যে প্রাইমারি লেভেলের যে স্কুল করা হয়েছে এবং তার জন্যে নতুন করে আবার বড় বিল্ডিং করে সেটা করা হচ্ছে, এখন চালানো হচ্ছে। 36 জন দিদিমণি আছে। আমি স্কুলে একটু যাই, দেখি। আচ্ছা, এইটে। দ্বিতীয়ত কথা হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর আমাদের চারপাশে যে স্কুল এবং কলেজ আছে তাদের বর্তমান সময়ের ওপর নানা টপিক বেছে নিয়ে আমরা সেমিনার পরিচালনা করি এবং এই অ্যাঙ্কারিং আমি যেটা ধরেছিলাম আজ থেকে 60-70 বছর আগে আমি আজও করছি, যদিও আমার এখন বলা নেই, আমি করতে পারছি না, কিন্তু তবুও আমাকেই করতে হচ্ছে, কারণ আমি এখনো ভীষণ কর্মময়ভাবে বেঁচে রয়েছেন। হ্যাঁ, আমি কর্মময়ভাবে থাকি। আমাকে প্রচুর লিখতে হয় ওখানে। এই ছেলেমেয়েরা যে লেখালেখি করে সে লেখালেখি দেখে দিতে হয়। এগুলো বললে খুব একটা আত্মপরিতা জন্মাবে আর কি, আত্মসন্তোষ জন্মাবে। না, সেরকম আমি কিছু করি না, না সেরকম কিছু করি না, কিন্তু আমি একজন এই বয়সও 80 পেরিয়ে এখনো এই বয়সও 80 নয়, আমার 86.5 বছর। 86.5 বছর, ওরে বাবারে, আমাদের ডবল দ্বিগুণ বয়স, তাও এত কিছু নিয়ে কাজের মধ্যে রয়েছেন। যাই হোক, আমরা শেষের দিকে চলে এসেছি। আমি আর শেষ দুটো প্রশ্ন করবো। এই যে দুর্গাপুরের যে সাহিত্য চর্চা, তা আপনার কিরকম মনে হয় যে উত্তরসূরিরা কেমন লিখছেন? আর আরেকটা হচ্ছে যে আমাদের শহরের, দুর্গাপুর শহরের কি ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন, আশা ভরসা এই নিয়ে কিছু বলুন। দুর্গাপুরের উপর আমার অগাধ আস্থা। দুর্গাপুরে আমি যাদের সঙ্গে কাজ করেছি দীর্ঘদিন ধরে, এত ভালো কর্মী, এত ভালো উন্নত মানের মেধা সম্পন্ন একসঙ্গে লোক বাস করা আমি কোথাও দেখি না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এই যে আমাদের কালচারটা কলকাতা কেন্দ্রিক হওয়ায় দুর্গাপুরে অনেক প্রতিভাবান শিল্পী, সাহিত্যিক এরা রয়েছে এবং মানুষ হিসেবেও খুব উন্নত ধরনের মানুষ রয়েছে। আজকে কলকাতায় পাবে না, নেক্সট ডোর নেবারকে চেনে না লোকে, কিন্তু আমার এখানে আজও, যেটা আরও অনেক বেশি করে ছিল হয়তো 30 বছর বা 20 বছর আগে, এখন কমে গেলেও আমরা আমাদের যে স্থানে থাকি তাদের সুখ দুঃখের সঙ্গে আমরা অন্তত জড়িত আছি। এটা দুর্গাপুরে সেই যে বেসিক মানে 66-র আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ফলশ্রুতি। 1966-তে যে আন্দোলন হয়েছিল এবং তার ধারাবাহিক রেকারেন্সে প্রচুর আন্দোলনের ঢেউ উঠেছিল, যা দুর্গাপুরকে জাগিয়ে দিয়ে গেছে। এবং তখন আমরা সত্যি মনে করতাম যে আমরা মুক্ত করতে পারবো অন্ধকারের এই দ্বার। এবং আমি আজও একটু আমি বিশ্বাস করি যে দুর্গাপুরের নতুন জেনারেশনের যেসব ছেলেমেয়েরা আছে তারা শুধু নিজেদের মধ্যে সেলফ সেন্টার না থেকে তারা যদি বৃহত্তর কর্মপরিধির সঙ্গে নিজেদেরকে যুক্ত করে
যে তুমি করবার চেষ্টা করো, অনেককে নিয়ে কাজ করা, তাহলেই ঠিক আছে। আর নতুনদের কি সম্বন্ধে বলুন, যারা নতুনদের লেখা কি পড়ছেন কিছু? আমি নতুনদের লেখা খুব কম পড়েছি। আমি আশরাফুলের লেখা পড়েছি, বিজনের লেখা পড়েছি, আরও কিছু কিছু লেখা, কৃষ্ণাশিসের লেখা কিছু পড়েছি। এই মেয়েটা কবিতা ভালোই লেখে, ওই যে কী নাম ওর, হ্যাঁ, লাকি লাকি চট্টরাজ, এর লেখা আমি পড়েছি। আর বর্তমান সময় নতুন লেখকদের সঙ্গে আমার খুব একটা ঘনিষ্ঠতা নেই, কারণ প্র্যাকটিক্যালি আমি এখানে থাকি না, এটা একটা হয়ে গেছে। এই সম্প্রতি মারা গেছে নজর বন্দ্যোপাধ্যায়, তিনিও একজন ভালো লেখক ছিলেন দুর্গাপুরে। যাই হোক, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে। অনেক ধন্যবাদ। আমি আরতিদাকে অনেক আমাদের পত্রিকার তরফ থেকে ধন্যবাদ জানাই, এবং এইবার এরকমই থাকুন, আরও দীর্ঘদিন আমাদের মধ্যে থাকুন। আমাদের অভিভাবক হিসেবে আমাদের পত্রিকার অনেক কাজও করতে দিয়েছি, আর সাক্ষাৎকারও আমি লিখিতভাবে আরতিদাকে 1 বছর আগেই পাঠিয়েছি। জানি না আমি কতদিনে পাবো, তো হয়তো শীঘ্রই পেয়ে যাব আপনাদের। আমি সবাই ভালো থাকবেন এই বলে আমি শেষ করছি। জল হয়ে